এনডিএর সিলেবাসে থার্ড চ্যাপ্টার বায়োলজির যেটা আছে সেটা হচ্ছে ডাইভার্সিটি ইন অর্গানিজম। এটা ক্লাস 9-এর যে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি ওটার লাস্ট পার্ট। ওই চ্যাপ্টারের 2-3টা টপিক মানে 2-3টা চ্যাপ্টার এই বইয়ে ইনক্লুড করা আছে, বুঝতে পারছো? 3 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডাইভার্সিটি ইন অর্গানিজম। এটা হচ্ছে ক্লাস 9-এর লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটির শেষের পার্ট, বোঝা গেছে? এটা একটাই চ্যাপ্টার, কিন্তু 9-এর চ্যাপ্টারের লাস্ট পার্ট। কিন্তু আমরা সরাসরি এখন ঢুকে যাব ট্যাক্সোনমিক হায়ারার্কিতে। ট্যাক্সোনমি কথাটা কেউ শুনেছো? দেখো, ট্যাক্সোনমি যে পার্টটা এটা একটা বায়োলজির একটা ব্রাঞ্চ, বায়োলজির একটা ব্রাঞ্চ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ডিটেলস কিন্তু আমার এনডিএতে দরকার নেই, বুঝতে পারছো কথাটা? আমি তোমাদের কেন বলছি যে অনেকের বেস নাই। বেস বলতে যে কোনো একটা জিনিসের কনসেপ্ট, তোমরা কেউ ক্লাস 9-এ আসো, কেউ 10-এ আসো, কেউ 9-10 পাস করে অনেক দিন পরে পরে গ্যাপ হয়ে গেছে, তাই না? এই যে এই জিনিসটাকে এনডিএর যতটুকু সিলেবাস বা যতটুকু পড়া আছে ট্যাক্সোনমি ফুল পার্ট নেই, জাস্ট অল্প একটু পার্ট। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি 3টি বিষয়ের উপর নির্ভর করে, 3টি বিষয়ের উপর করা হয়েছে। ট্যাক্সোনমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যে পৃথিবীতে যখন জীব সৃষ্টি হলো, জীব সৃষ্টি হওয়ার জীবগুলির বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা করে চেনার জন্য, সেই চেনার পরে তাদেরকে নাম দেওয়ার জন্য যে অধ্যায়টা হয়েছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি। বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। তাহলে কী হবে? প্রথমে আইডেন্টিফিকেশন, দুই নাম্বার কী হবে? ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি 3টি বিষয়ের উপর নির্ভর করে। কটা বিষয়? 1 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে তাকে চিনতে হবে প্রথমে কোন জীব। তারপরে ক্লাসিফিকেশন হচ্ছে নোমেনক্লাচার। ভালো করে জেনে রাখো, ট্যাক্সোনমি হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ যেখানে জীবকে চেনা যায়, জীবের নামকরণ, নাম কি সেটা জানা যায়, এটি কোন প্রজাতি সেটা জানা যায়। অর্থাৎ একটি মানুষের অ্যাড্রেস জানতে গেলে, যেমন ধরো তুমি যদি কলকাতায় যাও, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, নাম কি, তোমার অ্যাড্রেস, তো ট্যাক্সোনমি একটা সেম একটা অ্যাড্রেস, ঠিক আছে? যেখানে জীবকে শনাক্ত করা হয়, আইডেন্টিফাই করা হয়। তোমাকে যদি একটা আমি পাথর দিলাম আর একটা ইটের টুকরা দিলাম, তোমার চোখটা বন্ধ করে রেখে দিয়েছে, ঠিক আছে? দুটো জিনিস হাতে দিলাম, একটা ইটের টুকরা, একটা পাথর। তুমি যখন চোখটা খুলে দেখবে দুটো জিনিস, তুমি কি বলতে পারবে না যে এটা ইটের টুকরা, এটা হচ্ছে পাথর? পারবে? কেন পারবে? কারণ তুমি আগে থেকেই জানো যে এর পাথরের কিছু ক্যারেক্টার বৈশিষ্ট্য আছে। ইটটা তো লাল দেখতে হবে, কি যে তুমি বলবা যে এটা ইটের টুকরা, এটা হচ্ছে পাথর। কেন? কারণ তুমি ওকে আইডেন্টিফাই করতে পেরেছো, বুঝতে পারলা? তারপরে কি, তুমি তার পাথর কি জিনিস আর ইট কি জিনিস তুমি সেটা জানো, তার ক্লাসিফিকেশনটা তুমি জানো। ইট হচ্ছে মাটির পড়া জিনিস, পাথর হচ্ছে তো পাথরই, সেটা শিলা। তারপরে তুমি নাম বলতে পারছো, এটা ইট, এটা পাথর, নোমেনক্লাচার। অর্থাৎ একটি জীবকে আমি চিনে তাকে কোন ক্লাসে ফেলানো যায় সেই ক্লাসিফিকেশনটা আমরা আস্তে আস্তে জানবো। তারপরে সেই জীবকে কি নাম দেব সেটা হচ্ছে নোমেনক্লাচার। এই 3টি জিনিসের উপর ট্যাক্সোনমি তৈরি। এবার দেখো, একটি জীবকে নামকরণ করার জন্য 2টি সংস্থা তৈরি হয়। এক হচ্ছে ICBN, 2 হচ্ছে ICZN। একটা কথা শোনো, এনডিএ জন্য পড়তে গেলে যদি শুধু এনডিএর সিলেবাস পড়ানো হয় তাহলে কিন্তু সবসময় ইন্টারেস্ট নাও পেতে পারো, বুঝতে পারলে? কারণ কি বলো তো? কারণ এটা হচ্ছে ফিল্টার করে পড়ানো। কি করে পড়ানো? ফিল্টারিং করে পড়ানো, বুঝতে পারছো না? এখানে সব কিছু একদম রভাবে আলোচনা হবে না, মানে কোনো যেখানে যতটুকু টপিক ততটুকুই আলোচনা হবে। কারণ এটা তখনই ইন্টারেস্ট আসবে যখন তোমার পড়া থাকবে, বুঝলা? ICBN তো
এর ভিতরে অনেক কিন্তু গল্প আছে আবার, কিন্তু যতটুকু দরকার আমার ট্যাক্সোনমির যে এই যে তিনটি যে বেস, এটা হচ্ছে কিন্তু বেস, এই তিনটি বেসের উপর কিন্তু দাঁড়িয়ে আছে ট্যাক্সোনমি। হ্যাঁ, এটাও কিন্তু এগুলো কিন্তু নাই, মানে দরকার নেই। নোমেনক্লাচার অর্থাৎ কোনো জীবের নামকরণ করার জন্য দুটো সংস্থা তৈরি হয়েছে। কি ICBN, ICZN। বি ফর বোটানি, জেড ফর জু। মানে বলছে যে উদ্ভিদের নামকরণ করার জন্য একটা সংস্থা, যেটা ICBN, ইন্টারন্যাশনাল, লিখে নাও, কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার, ইন্টারন্যাশনাল কোড অফ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার। কোনটা? ফুল ফর্ম অফ ICBN, ফুল ফর্ম অফ ICZN। ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। উদ্ভিদের নামকরণ করার জন্য কোন সংস্থা? ICBN। প্রাণীদের নামকরণ করার কোন সংস্থা? ICZN। তো লেখা হয়ে গেলে আমি বুঝবো। এবার আমরা আসবো ক্লাসিফিকেশন। একটা জীবকে ক্লাসিফিকেশন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করার জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, কি নাম? লিনিয়াস, 7টি ধাপ, এটাকে আমরা বলি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, ট্যাক্সোনমিক কি? হায়ারার্কি। লিনিয়াস, এটাকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলতে পারি। দেখো, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে 7টি ক্লাসিফিকেশনের জন্য 7টি ধাপ আছে। এই 7টি ধাপ হচ্ছে, নাম্বার 1, এর চিহ্ন দিয়ে লেখো, কিংডম, ফাইলাম, একটা দুটো, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। ট্যাক্সোনমিক ক্যাটাগরি কয়টা? 7টা, বা হায়ারার্কি বলা হয়। হ্যাঁ, হায়ারার্কিক ক্যাটাগরি। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই 7টি ধাপ প্রবর্তন করেন। এই জন্য এটাকে লিনিয়াসের মানে হায়ারার্কি বলা হয়, লিনিয়াস হায়ারার্কি। হ্যাঁ, লিনিয়াস হায়ারার্কি বলে, কারণ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ট্যাক্সোনমিক হায়ারার্কিতে 7টি ধাপ প্রবর্তন করেন। 7টি ধাপ কি কি? স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ এই যে সিস্টেমটা, এই যে সিরিয়ালটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি আমি বড় থেকে ছোটোর দিকে যাই তাহলে শেষে হচ্ছে একবারে স্পেসিস। আমি যদি উল্টা দিক থেকে আসি, এটা ছোট থেকে বড়োর দিকে আসবে। ঠিক আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো আমি তোমাদের মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক্স দিয়ে দেবো। ট্রিক্স, এটাকে মনে রাখার জন্য, কিংডম, ফাইলাম, ক্লাস, এটা মনে না থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এটাকে মনে রাখার জন্য একটা ট্রিক্স হচ্ছে, আচ্ছা, KFC নাম কে কে শুনেছিস? KFC, হ্যাঁ, তুমি শুনছো KFC? KFC একটা ইন্টারন্যাশনাল, হ্যাঁ, রেস্টুরেন্ট। হ্যাঁ, আচ্ছা, KFC অর্ডার মানে KFC থেকে অর্ডার করছে, বুঝতে পারছো? ফর জিএস মানে বোঝো, জেনারেল স্যালারি। জিএস মানে বোঝো, জেনারেল
সেক্রেটারি, সাধারণ সম্পাদক। কেএফসি থেকে অর্ডার করছে কার জন্য? জেনারেল সেক্রেটারির জন্য। জাস্ট এটা একটা হচ্ছে ট্রিক্স মনে রাখার, বুঝতে পারলা? কে আসে নাই? তাহলে কেএফসি, কে ফর কিংডম, এফ ফর ফাইলাম, যদিও বানানটা অন্যরকম, শব্দটাতে শুনতে একরকম না। এ ফর ফাইলাম, সি ফর ক্লাস, দেখা যাচ্ছে? অর্ডার মানে অর্ডার, ফর মানে ফ্যামিলি, জি মানে জেনাস, এস মানে স্পেসিস। ঠিক আছে? কেএফসি অর্ডার ফর জিএস, মানে কেএফসি থেকে খাবার অর্ডার করছে কার জন্য? জিএসের জন্য। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আরও একটু ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটা জিনিস বলি। সবাই অ্যাড্রেস লেখো না, অ্যাড্রেস। তো তোমাকে যদি কেউ পরিপূর্ণভাবে চিনতে চায়, তোমার নাম জেনে হবে? চেনা হবে? তোমার তো অনেকই আছে না, আমার মতো রাকেশ আলম অনেক আছে না, অনেক আছে নাই, মাথা ভাঙাতে অনেক আছে, তো গোটা দুনিয়ায় তো দূরে কথা। তা আমাকে পরিপূর্ণভাবে চিনতে গেলে ন্যূনতম 3-4টা জিনিস তো দরকার আছে না নাই? এত লেট যে? ও দেখো, আমি আমার নামটা জেনে যতটা ক্লিয়ার হওয়া যাবে, যদি আমি বলি আমার বাবার নাম, তার তখন আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। ভালো করে শোনো, যদি আমার ঠিকানা বলি তাহলে আরও ক্লিয়ার। হ্যাঁ, তারপর আমার যত কিছু মানে অ্যাড্রেস আছে, তাহলে আমাকে চিনতে গেলে অনেকগুলো তথ্য দেওয়ার পরে তখন বোঝা যাবে যে ওই রাকেশ মানে ওই রাকেশই। বোঝা গেছে? হ্যাঁ, এবার কোনো একটা জীবকে ভালো করে চিনতে গেলে তাকে এই 7টা ধাপে আসতে হবে, তাহলে সেই জীবটাকে এক এক ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে চেনা যাবে। এবার দেখো, কিংডম এটা মানে হচ্ছে রাজ্য। ফাইলাম পর্ব, ক্লাস শ্রেণী, অর্ডার বর্গ, ফ্যামিলি গোত্র, জেনাস গণ, স্পেসিস প্রজাতি। এটা হচ্ছে একদম বেস বা ইউনিট বা বেস, ইউনিট বা বেস। তাহলে ট্যাক্সোনমির একক কি? প্রজাতি, কারণ এটা দিয়ে শুরু হয়। বোঝা গেছে কথাটা? অ্যাড্রেসের প্রথমটা কি হয়? নাম হয়, নাম। ক্লাস মানে শ্রেণী, কিংডম রাজ্য, পর্ব শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখান থেকে কোশ্চেন আসছিল এনডিএ, ঠিক আছে? মুখস্থ করতে হবে। তাহলে আমরা কোনো জীবের যদি অ্যাড্রেসটা জানি, তাহলে প্রথমে আমাকে জানতে হবে সেটা কোন রাজ্যের অন্তর্গত। কোন রাজ্য মানে এটা দেশ রাজ্য নয়, ঠিক আছে? সে উদ্ভিদ না প্রাণী, প্ল্যান্ট কিংডম না অ্যানিমাল কিংডম। এখান থেকে যে ফাইলাম, তারপরে আস্তে আস্তে আমি স্পেসিসে গিয়ে চিনতে পারবো যে এটা পাখি না সরীসৃপ না হিউম্যান মানে তোমার হোমোসেপিয়েন্স না অন্য কিছু। তাহলে প্রজাতি দিয়ে আমরা চিনতে পারি, যেমন মানুষ একটা প্রজাতি। বোঝা গেছে? এবার সবার লেখা হয়েছে এটা। বিজ্ঞানী লিনিয়াস ও জীবের নামকরণ করার জন্য দুটো জিনিসকে বেছে নিয়েছেন। বুঝতে পারলা? যেহেতু 7টা ধাপে তাদেরকে নামকরণ করাটা খুব মুশকিল, তখন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শেষের দুটো পদ জেনাস এবং স্পেসিস, এই শেষের দুটো পদকে নিয়ে তারা নামকরণ করেন। এই জন্য এইটাকে বলা হয়, আমি এটা বুঝতে দিচ্ছি, শেষের দুটো পদ কি আছে বলো তো? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তখন বাইনোমিয়াল নোমেনক্লাচার, এই বাইনোমিয়াল নোমেনক্লাচার আবিষ্কার করলেন, মানে প্রবর্তন করলেন। বাইনোমিয়াল মানে দ্বিপদ, দুইটা পদ কি? দুইটা পদ কি? বাইনোমিয়াল। দুটো পদ কি বলো? বাইনোমিয়াল নোমেনক্লাচারে যে দুটি পদ তিনি ধরেছেন সেটা হচ্ছে শেষের দুটো, জেনাস আর স্পেসিস। জেনাস এবং স্পেসিস
ট্রিনোমিয়াল নোমেনক্লাচার আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, 3টে পদ দিয়ে আছে, এটা তোমাদের সিলেবাসে নেই। সায়েন্টিফিক নেম কেন শুরু হয়? সায়েন্টিফিক নেম কি? বিজ্ঞানীরা যখন রিসার্চ করার সুবিধার্থে, তো এক জায়গার তো আর মানুষ থাকে না, কেউ রিসার্চ করছে ভারতের কোনো বিজ্ঞানী, ওখানে রিসার্চ করছে আফ্রিকার কেউ, আমেরিকার কেউ, অস্ট্রেলিয়ার কেউ, রাশিয়ার কেউ, জাপানের কেউ, চায়নার কেউ, ঠিক আছে? রিসার্চ করার সুবিধার্থে তাদের যদি বিভিন্ন স্থানে কোনো একটা জীবের বিভিন্ন নাম থাকতে পারে, বোঝা গেছে? বিভিন্ন স্থানে কোনো কোনো জীবের বিভিন্ন রকম নাম, লোকাল নেম থাকতে পারে, স্থানীয় নাম। তখন কি হয়, বিজ্ঞানীরা তাদের সুবিধার্থে, তাদের গবেষণার সুবিধার্থে যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে একটাই নামে যাতে তারা সব ওই জিনিসটাকেই চিনতে পারে, সেই জন্য তারা সায়েন্টিফিক নেম প্রবর্তন করলেন। বোঝা গেছে? ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত যে বাইনোমিয়াল নোমেনক্লাচার, দ্বিপদ নামকরণ শুরু হয় দুটো পদ নিয়ে। কী কী পদ? জেনাস অ্যান্ড স্পেসিস। এটাই অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ফরম্যাট, ঠিক আছে? জেনাস এবং স্পেসিস এটাই অ্যাকচুয়ালি কি সায়েন্টিফিক ফরম্যাট তৈরি করেছে। হিউম্যান, যেমন আমরা মানুষ, মানুষকে সায়েন্টিফিক নেমে কি বলা হয় বলো তো? হোমো সেপিয়েন্স। এখানে হোমোটা কি? হোমোটা হচ্ছে জেনাস, সেপিয়েন্সটা কি? প্রজাতি, মানে স্পেসিস। বুঝতে পারলে এবার? সায়েন্টিফিক নেম সব সময় ইটালিক অক্ষরে লেখা হয়। ইটালিক অক্ষর মানে ইংরাজি যদি এটা আই হয়, তাহলে ইটালিকটা হবে এই রকম, জানো কি? এটা একটু হেলানো হয়, বুঝছো না ওরা? ইটালিক লেটার। তো সায়েন্টিফিক নেম সবসময় কোন ভাষায় হয়, মানে কোন অক্ষরে স্টাইলে? ইটালিক। যদি আমরা ইংলিশে লিখি তাহলে সেখানে আন্ডারলাইন দিতে হবে। বোঝা গেছে? এই জন্য সায়েন্টিফিক নেমে অলওয়েজ আন্ডারলাইন দিতে হয়, নাহলে কেটে দেবে। বোঝা গেছে? তাহলে আমরা যদি মানুষকে মানুষ হিসেবে বলি, বিজ্ঞানীরা কি বলবে ওটাকে? হোমো সেপিয়েন্স, ঠিক আছে? আমরা যদি ম্যাঙ্গোকে কি বলি? আমরা আম বলি, আমেরিকানরা ম্যাঙ্গো বলে, কিন্তু সায়েন্সের ভাষায় সেটা কি বলতো? সায়েন্সের সেটা হচ্ছে কি বলতো? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। লেখো এটা। তাহলে এই যে ম্যাঙ্গিফেরাটা কি হবে বলতো? জেনাস না স্পেসিস? জেনাস, এটা জেনাস। ইন্ডিকাটা কি হবে? স্পেসিস। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? কোনটা গণ, কোনটা প্রজাতি, এটা সায়েন্টিফিক নেমের মধ্যে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের বাইনোমিয়াল নোমেনক্লাচারকে প্রবর্তন করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, মানে অ্যাকচুয়ালি দ্বিপদ নাম, না? বিজ্ঞানী আর.এইচ. হুইটকার পুরো জীবজগৎটাকে 5টি রাজ্যে ভাগ করেন। আরও কিন্তু অনেকগুলি রাজ্য ভাগ আছে, অন্যান্য বিজ্ঞানী করেছে, কিন্তু তোমাদের সিলেবাসে শুধু বিজ্ঞানী আর.এইচ. হুইটকার 5টি রাজ্যে ভাগ করেছিলেন পুরো জীবজগৎটাকে। এটা কার কার ভিত্তিতে, আমরা 5টি রাজ্য পরে দেখতেছি, কিন্তু কার কার ভিত্তিতে ভাগ করেছেন? বেসিস। বেসিস কি আছে? বেসিস মানে বুঝতে পারছো কার ভিত্তিতে ভাগ করলো? আর.এইচ. হুইটকার এই 5 কিংডম বা 5টি রাজ্য কিসের ভিত্তিতে ভাগ করলো? ফার্স্ট হচ্ছে সেল স্ট্রাকচার। কি আছে প্রথমে? সেল স্ট্রাকচার, অর্থাৎ কোষের গঠন। নাম্বার 2 সেল অর্গানাইজেশন। নাম্বার 3 লেখো মুড অফ নিউট্রিশন। মুড অফ নিউট্রিশন মানে পুষ্টি। নাম্বার 4 রিপ্রোডাকশন। নাম্বার 5 ফাইলোজেনেটিক রিলেশনশিপ।
এই 5টি জিনিসের উপর ভিত্তি করে বিজ্ঞানী আর.এইচ হুইটকার 5 কিংডম ক্লাসিফিকেশন করেছেন। বুঝতে পারলে? এত লেট কেন? এত লেট হয় কেন? শিক্ষার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিয়মানুবর্তিতা। একজন শিক্ষিত আর একজন অশিক্ষিতর মধ্যে পার্থক্য কোথায় বলো তো? ডিসিপ্লিনে। কোথায়? তোমরা যদি বই পড়ে শিক্ষিত হও কোনোদিন কি হয়ে গেছো, তাহলে তুমি যদি ডিসিপ্লিন না হও তাহলে তোমার ওই শিক্ষাটা কিন্তু জীবনে ফুটে উঠবে না। বুঝছো? নিউট্রিশন। তাহলে বিজ্ঞানী আর.এইচ হুইটকার ওদের 5টি রাজ্য তৈরি করেছে জীবের। কার কার ভিত্তিতে? কোষের গঠন, সেল অর্গানাইজেশন মানে কোষের যে সংগঠন, মানে কীভাবে অর্গানাইজ হয়েছে কোষগুলো। মুড অফ নিউট্রিশন মানে পুষ্টির টাইপ কি, মানে কোন ধরনের পুষ্টি সম্পন্ন করে। রিপ্রোডাকশন মানে তার কীরকম জনন সম্পন্ন করে। ফাইলোজেনেটিক রিলেশনশিপ বিবর্তনগত সম্পর্ক। কী বললাম? বিবর্তনগত সম্পর্ক। ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে। আর যেহেতু আমি তোমাদের এনডিএর মেটেরিয়ালস ফলো করে পড়াচ্ছি, তার মানে সিলেবাসের বাইরেও কিছু আলোচনা নেই, সিলেবাসকে স্কিপ করেও কোনো আলোচনা নেই। তাহলে যা হাতে সবখান থেকেই প্রশ্ন আসবে। বুঝছো? আর বারবার করে বলছি, তোমরা তোমাদের মতো করে নিজের বইটাকে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করবে। এটা হচ্ছে ফিল্টার করে পড়ানো। বুঝতে পারছো তোমরা? যেহেতু ফিল্টারিং করে পড়া, তো পড়াকে ফিল্টার করে পড়া, তার মানে তুমি যদি মূল পড়াটাকে না পড়ো তাহলে এই পড়ায় ইন্টারেস্ট আসবে না। আমরা এখন টাইপস দেখবো। ঠিক আছে? বুঝতে পারো নাই? মানে কার ভিত্তিতে ভাগ হয়েছে। এখন ভাগগুলো কি কি? প্রথম ভাগ মনেরা, নাম্বার 2 প্রোটিস্টা, নাম্বার 3 ফাঙ্গি বা ফাঞ্জি, anyone you can tell. Number 4 plantae, number 5 animalia। এই যে 5টি রাজ্য কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। প্ল্যান্টি মানে প্ল্যান্ট, অ্যানিমালিয়া মানে অ্যানিম্যাল, উদ্ভিদ, প্রাণী। তাহলে এরা কারা? আমরা তো বেসিক্যালি জানি যে পৃথিবীতে 2 ধরনের জীব, মানে 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী বাদ দিয়েও কিছু আণুবীক্ষণিক জীব আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না। এখন আমরা সিরিয়ালটারে ধরেছি মনেরা, মানে একেবারে প্রথম দিকের জীব, প্রোটিস্টা তার থেকে একটু উন্নত, ফাঞ্জি আর একটু উন্নত, প্ল্যান্টি আর একটু উন্নত, অ্যানিমেলিয়া একবারে সর্বোচ্চ জীব, মানে স্তন্যপায়ী, মানে প্রাণী যারা। আমাদের তো লাস্ট সব থেকে তো স্তন্যপায়ী শেষের দিকে না। তাহলে প্রাণী, তাহলে এই যে দেখো এখান থেকেই সৃষ্টি হয়েছে এই ফাইলোজেনেটিক রিলেশনশিপটা। আস্তে আস্তে বিবর্তন হতে হতে সরল থেকে জটিল হয়েছে, অনুন্নত থেকে উন্নত হয়েছে। বুঝতে পারলে? মানে প্রত্যেকটা রাজ্যকে আমরা আলাদা আলাদা করে দেখব, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব এবং তাদের কিছু এক্সাম্পল আমরা দেখব। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিছু মনেরা সম্পর্কে জানতে চলেছি। তো ধরে নাও আমি যতটুকু আলোচনা করেছি ততটুকুর মধ্যে কি মনে হয় মনেরা খুব উন্নত হবে কি? একেবারে পৃথিবী সৃষ্টির দিক থেকে শুরু। তাহলে মনেরা, আমরা প্রথমত কোষ দেখেছিলাম 2 ধরনের, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে আর ইউনিসেলুলার, এককোষী, অ্যান্ড প্রোক্যারিওটিক অর্গানিজম মানে জীব। তাহলে দে আর ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল, ইউনিসেলুলার মানে কি? সিঙ্গেল সেল, এককোষী জীব। তারা সবাই এককোষী এবং প্রোক্যারিওটিক মানে বাংলাটা কি হবে? আদিকোষযুক্ত জীব। তারা এককোষী এবং আদিকোষযুক্ত জীব। ক্লিয়ার? এবার লিখতে পারো দে ডু নট হ্যাভ
মেমব্রেন বাউন্ড in organelles double N। 3 number characteristics লেখো, they are always decomposer এটা মানে বিয়োজক। হ্যাঁ, বিয়োজক বোঝো, যে বিয়োজন ঘটায়, N2 ফিক্সেশন করে। নিউট্রিশন ক্যান বি অটোট্রপিক or heterotrophic। অটোট্রপিক or হেটেরোট্রপিক। নিউট্রিশন মানে পুষ্টি, নিউট্রিশন মানে কি? পুষ্টি। স্বভোজী অথবা পরভোজী দুইটাই হতে পারে। যেমন ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। ব্লু গ্রিন অ্যালগি কি হয়, এরা যেমন ফটোসিনথেসিস করতে পারে, তার মানে ওরা অটোট্রপিক মানে স্বভোজী, তার নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে স্বভোজী, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে পরভোজী।